সিরিজ শেষ, ট্রফি জিতেছে বাংলাদেশ, তবে শেষ হচ্ছে না বাংলাদেশ পাকিস্তান ম্যাচের উত্তেজনা। অলিখিত ফাইনালে এক রিভিউ ঘিরে জমে উঠেছিল বিতর্ক। মাঠে খুব ছাড়তে দেখা যায় পাক অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিকে। এবারে আনুষ্ঠানিকভাবে সেই রিভিউর বিরুদ্ধে ম্যাচ রেফারির কাছে অভিযোগ জানিয়েছে পাকিস্তান। বাংলাদেশ পাকিস্তান 3 ম্যাচ ওয়ানডে সিরিজটা ছিল নাটকীয়তা ঠাসা। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ ওডিআই সিরিজটা একেবারে জমজমাট ছিল। প্রথম দুটো ম্যাচে দুদলই রাজ করেছিল, থার্ড ম্যাচটা ফুল অন রোমাঞ্চকর ছিল। সেই ম্যাচটা নিয়ে আমরা আলোচনা করতে চাই। ওয়ানডেতে বাংলাদেশ জয় ফিরেছে, সেসব নিয়ে আসলে আমরা কথা বলতে চাই। আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া বিশ্লেষক ফয়সাল তিতুমির। তিতুমির, শুভ সকাল। রিভিউ নিয়ে আমরা দেখছিলাম যে রিভিউটা নিয়ে আলোচনা এখনো চলছে। আপনার কাছে কি মনে হয়? সবাই তো বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে সবাই বলছে বেশ স্মার্ট একটা মুভ ছিল। আমি সেটাই বলতে চাইছিলাম, আপনার রিপোর্টটা খুবই চমৎকার, অনেকগুলো শব্দ আছে, তার মধ্যে সবচেয়ে আমার মনে হয় পিকিং যদি কোনো ওয়ার্ড হয় সেটা হচ্ছে স্মার্ট। এই সিরিজে, পুরো সিরিজ জুড়ে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে স্মার্ট ক্রিকেট খেলেছে। ইভেন যে ম্যাচটা হেরেছে সেটা আসলে ওয়ান সাইডেড অ্যাফেয়ার, বাট স্টিল বাংলাদেশ যে দুটো ম্যাচে, ওই ম্যাচেও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল মিরাজের, ওইটা আপনি জানেন, একই রকম এর চেয়ে বেশি আরো আলোচনা তৈরি করেছিল। তো ওভারঅল বাংলাদেশ অনেক বেশি স্মার্ট ক্রিকেট খেলেছে। বাট পার্টিকুলার এই ডিসিশনটা নিয়ে যে অভিযোগগুলো করা হয়েছে, প্রথমেই পাকিস্তানের এটা নিয়ে কথা বলা দেখে আমার যেন মনে হচ্ছে পাকিস্তান বাংলাদেশের ক্রিকেট অনেক রকম মিল আছে এই দুটো দেশের, না? সাম্প্রতিক সময় একজন সাপোর্ট দিচ্ছে এবং অনেকটা যেন সিমিলার। আমরা বোধহয় বাংলাদেশ ক্রিকেট হলেও একই ধরনের আলোচনাগুলো হতো। সো পাকিস্তান এটা করেছে এবং তারাও জানে এটা আসলে একেবারে শুধু যে অভিযোগটা করা হয়েছে 15 সেকেন্ডস ওভার হয়ে গেছে, যদি ওই সময় ডিআরএস এর টাইমারটা উঠছিল না। সো উই আর নট শিওর, বাট আমার কাছে সেটা দেখে মনে হয় না। আর বিগ স্ক্রিন দেখে তো নাই, কারণ ওই সময় পার্টিকুলারলি বোলারের সাথে লিটনের কথা হচ্ছে এবং তারা খুব দ্রুত তারা ডিসিশনটা নিয়েছে। আমরা তো রিশাদকে সাথে দেখলাম যে তিনি আসলে হাত উঠিয়েছেন। হ্যাঁ, এবং লিটন বলছিলেন যে রিভিউ নিতে হবে। সো ইট ওয়াজ আ কুইক ডিসিশন এবং স্মার্ট ক্রিকেট বাই বাংলাদেশ ক্রিকেট। বাট পাকিস্তানের এইটা দেখে যেন মনে হচ্ছে অনেকটা বাংলাদেশ হলে যা করতো প্রবাবলি তারাও একই কাজ করছে। তারা আসলে খুব এক্সপেকটেশন নিয়ে বাংলাদেশে এসেছে যে বাংলাদেশ আসলে তাদের জন্য অনেক কিছু, যেমন আমরা সম্প্রতি দেখেছিলাম যে বাংলাদেশ পাকিস্তান বন্ধু হয়ে গেছে, সেজন্য কোনো কিছুই তারা মেনে নিতে পারছে না। বন্ধু হয়ে গেলে আসলে সবাই তো মেনে নেওয়ার কথা, মেনে নিতে পাকিস্তান আমার কাছে মনে হয়নি খুব বেশি এক্সপেকটেশন নিয়ে এসেছে। তারা বরং এই সিরিজটাতে এসেছিলই। প্রথমত এই সিরিজটা তারা আসলে বাংলাদেশকে সম্পর্কের খাতিরেই কিন্তু হয়েছে। আপনার অনেক রকম অনিশ্চয়তা ছিল এবং আপনি জানেন যে এই সিরিজটার পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল, কিন্তু তারা দুটো ভাগে ভাগ করে এসেছে এবং গিয়েই তাদের পিএসএল এর জন্য প্রিপারেশন, অনেকগুলো নতুন মুখ এনেছিল, সবার ডেবু করিয়েছে তারা এই সিরিজে। সবকিছু মিলে তারা মনে হয় না যেহেতু তাদের র্যাঙ্কিং 4-এ, এই সিরিজের ফলাফল নিয়ে তারা অতটা বোধহয় একেবারে জিততেই হবে এরকম মানসিকতা আমরা পাকিস্তানের মধ্যে অন্তত দেখিনি। সেদিক থেকে মনে করলে যেন মনে হয় যে দু দলের মধ্যে যে ক্রিকেটীয় সম্পর্ক চলছে গত কিছুদিন ধরে, সেটারই আরেকটা স্টেজ আমরা দেখলাম, কিন্তু সেখানে খানিকটা অম্ল মধুর ব্যাপারটা বোধহয় থাকবে। এটা ভালো, এটাতে আসলে খেলার মজাটা অনেক বেশি জমে উঠেছে। আমরা যদি আমাদের পারফরমেন্স নিয়েই কথা বলি, কারণ ওয়ানডেতে বাংলাদেশ 50 ওভারই ব্যাট করতে পারছিল না, সেই জায়গা থেকে গতকাল বাংলাদেশ ভালো ব্যাটিং করেছে। আবার একটা জায়গায় হতাশাও, যে শুরুটা এত দুর্দান্ত হওয়ার পরেও কেন 300 ক্রস করতে পারলো না। কি মনে হয় ওভারঅল যে কেন আসলে এত স্লো ব্যাটিং করতে গেল? উইকেট হাতে ছিল, ওভার ছিল, ব্যাটার ছিল, সমস্যাটা কোথায় ছিল? সমস্যাটা হচ্ছে, যেটা মনে হয়েছে, লিটন কুমার দাস আউট হয়ে যাওয়ার পরে আসলে বাকি ব্যাটারদের মধ্যে, এবং ওই জায়গাটা ব্যাটিং অর্ডারেও রিশাদকে উপরে পাঠানো হয়েছিল যে উদ্দেশ্য নিয়ে, আফিফকে না পাঠানো। টিম ম্যানেজমেন্টটাও বোধহয় একটু এই সময়টায় যে আসলে কীভাবে খেলতে হবে সেটা ঠিক প্রপার কোনো গেম প্ল্যান আমার কাছে মনে হয়েছে ছিল না। বাট লিটনের আউটটা ওয়াজ ক্রুশাল। তিনি আউট হয়ে যাওয়ার পর শেষ 5 ওভারে মাত্র 39 রান এসেছে, দুটো উইকেট হারিয়েছে বাংলাদেশ। এখন দিন শেষে স্কোর কার্ডে আপনি যখন দেখবেন এতগুলো উইকেট আছে এবং বাংলাদেশের যেরকম স্টার্ট সেটা কেন কন্টিনিউ করতে পারলো না, এটা মনে হয় অবশ্যই অনেক কাজ করার ব্যাপার আছে। কারণ আপনি নেক্সট একই রকম ঘটনা চাইবেন না, আপনি চাইবেন কিভাবে রানটাকে 350-তে নিয়ে যাওয়া যায়, 320 ক্রস করা যায়। সেই জায়গাটাই বাংলাদেশের আমার মনে হয় যে এই স্লগিংয়ে তো আমাদের সমস্যা আছে অনেকদিন ধরে। স্লগিং আসলে কে করবেন? এখন মিরাজকে মনে করা হচ্ছে তিনি স্লগ করবেন, আফিফকে 7 নম্বরে নামানো হয়েছে, রিশাদকে উপরে খেলানো হচ্ছে, বাট স্টিল আমাদের এই জায়গায় একটা প্রপার স্লগারের আসলে অভাব আছে। সেটার জন্য হয়তো আমরা দেখছি, আমরা যদি একদম ওপেনিং থেকে আসি, তামিমকে নিয়ে আলাদা করে কথা বলতেই হয়। বিসিএল এ তিনি সেঞ্চুরি করলেন, ঠিক তারপরেই সিরিজটা শুরু হলো এবং সেই ফর্মটাই তিনি ক্যারি করলেন পুরোটা সিরিজে। এবং তার যেভাবে আসলে তিনি করছেন, হান্নান সরকার গতকাল একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে তামিমের নামের পাশে 20টা ওডিআই সেঞ্চুরি দেখতে চান। প্রেস কনফারেন্সে তামিম বলেছেন এর বেশি কেন নয়।
পুরো বিষয়টা বা তামিমের পারফরমেন্স কতটা প্রথমত এই ধারাবাহিকতা আসলে আমরা তামিমের কাছ থেকে চাইছিলাম, এবং আপনি যেটা বললেন যে এই সিরিজের টপ রান স্কোরার তিনি এবং সালমান আগা সমান রান, কিন্তু স্ট্রাইক রেটে তামিমের যেটা স্ট্রাইক রেট সেটা সবচেয়ে চোখে পড়ার মতো। ওয়ান ডেতে 100+ স্ট্রাইক রেট, এখন এটা খুব কমন ওয়ার্ল্ড ক্রিকেটে, কিন্তু বাংলাদেশের জন্য এটা আসলে নট কমন। সো তামিমের কাছ থেকে এই জিনিসটা চাইবো যে তিনি যেন এই জিনিসটা কন্টিনিউ করেন। নট নেসেসারিলি তাকে প্রত্যেক ম্যাচে 50-100 পাইতে হবে, কিন্তু তিনি যতক্ষণ উইকেটে থাকবেন এই ইন্টেন্টটা যেন থাকে। যেরকমই হোক ম্যাচ সিচুয়েশন, তার কাছে চাইবো একটা ফ্লাইং স্টার্ট। তিনি যেভাবে খেলেন ওভার দ্য টপ, পাওয়ার প্লেটা কাজে লাগানো, সেইটা খুব ইম্পর্টেন্ট। সো তামিমের প্রথমত হচ্ছে তামিম আমাদের T20-তে মোটামুটি এখন সেটেলড ওপেনার হয়ে গিয়েছেন। ওয়ান ডেতে আমরা কম্বিনেশনটা কেমন হবে সেটা ভাবছি। স্টিল তামিমের এখন আমাদের ভাবতে হবে তামিমের সঙ্গী কে হবে। অবভিয়াসলি এই সিরিজে যে পারফর্ম তিনি করেছেন, সৌম্য সরকারের সুযোগ না পাওয়াটা একটু আক্ষেপ তার জন্য তো বটেই, আমাদের জন্য তাকে একটু দেখার সুযোগ ছিল। এই সিরিজে আমার মনে হয় বেশ কিছু পয়েন্ট আছে। একটা হচ্ছে আপনি দেখেন আমাদের পেস বোলিং ডমিনেশন কিন্তু কন্টিনিউ হচ্ছে। সেখানে ধরুন নাহিদ রানা আরেকটা নতুন অ্যাডিশন, এবং তিনি যেভাবে উইকেট, আমরা ম্যান অফ দ্য সিরিজ করেছি নাহিদ রানা এবং তানজিদ তামিমকে, বাট আমার মনে হয় মিরপুরের উইকেট হচ্ছে ম্যান অফ দ্য সিরিজ বহু বছর পর। ইনফ্যাক্ট মনে হয় যে কখনোই আমরা এরকম এতটা স্পোর্টিং উইকেট মিরপুরে দেখি নাই। এবং এই প্রোগ্রামে আমি একেবারেই ম্যাচের আগে, টুর্নামেন্ট শুরুর আগে, ইভেন্ট শুরুর আগে, মানে আই মিন সিরিজ শুরুর আগে এসে বলেছিলাম যে উইকেট নিয়ে আমাকে এরকম প্রশ্ন করা ছিল। আমি খুব একটা আশাবাদী ছিলাম না যে উইকেটটা আসলে দিন শেষে একই রকম হয়তো হবে, বাট আমি সারপ্রাইজ। আসলে খুবই চমৎকার উইকেট। সো সব কিছু মিলে আমাদের আবারও যদি আপনার পয়েন্টে ফেরত যায় ব্যাটিং ওয়াইজ, তাহলে আমাদের এখন যে লাইন আপটা দেখছি যদি এটাই হয়, অর্থাৎ 4-এ লিটন, 5-এ তৌহিদ হৃদয়, সেক্ষেত্রে আমাদের 6 এবং 7 নম্বর ব্যাটসম্যানটাও আসলে খুঁজে বের করে ফেলা উচিত। নিশ্চয়ই, কারণ যদি আমরা আসলে কম্পিটিশন করতে চাই তখন আসলে তো এই রান দিয়ে কিছুই হবে না আলটিমেটলি। মিরাজ আবার ম্যাচ শেষে বলছিলেন যে তাদের টার্গেটটাও এমনই ছিল, কিন্তু আসলে এটা যদি টার্গেটই হয় সেটা তো আসলে খুব ভালো কিছু নয়। পাকিস্তানের বিপক্ষে বলে বা লাস্ট মুভমেন্টে সেই ড্রামাটিক ঘটনাগুলো ঘটেছে বলে হয়তো বেঁচে গেছে। সাইফকে নিয়ে কি মনে হয়? সাইফ তো T20-তে দুর্দান্ত, তাকে দেখলেই মনে হয় সবসময় 4 ছক্কা মরেই থাকে, কিন্তু ওয়ান ডেতে মনে হচ্ছে তিনি সেটেল করতে পারছেন না। রাইট, এইটা দেখেন, এইটা আসলে ওয়ার্ল্ড ক্রিকেটেও যদি আপনি দেখেন, অভিষেক শর্মাকে দিয়ে যদি আমি বলি, তিনি T20-তে ধরুন টানা ফ্লপ করে গেলেন, তারপর তাকে শেষ পর্যন্ত একটা ম্যাচে তিনি ভালো করলেন এবং সেই ম্যাচটা ভারত জিতেছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। অভিষেককে কিন্তু এখনো ওয়ান ডেতে সেভাবে রেগুলার তারা খেলাচ্ছে না। এর মাঝখানে অভিষেক অনেকগুলো অবভিয়াসলি লিস্টে ক্রিকেট খেলবেন, ঘরোয়া ক্রিকেট। আমার মনে হয় সাইফের জন্য সেম প্যাথওয়ে অনুসরণ করা উচিত, যে ধরুন তিনি T20-তে আসলে তাকে আমাদের মনে হয় সুযোগ দিয়ে যাওয়া উচিত। বাট ওয়ানডের জন্য তাকে আসলে ওই লিস্টে ক্রিকেট আরও বেশি খেলিয়ে আমাদের হাই পারফরমেন্স এই টিম বাকিগুলোর সঙ্গে বাইরে ট্যুরে পাঠানো, এইটা আসলে শুধুমাত্র সাইফের জন্য না, আমার মনে হয় যাদেরকে নিয়ে আমরা চিন্তা করছি তাদের সবার জন্য এটা প্রযোজ্য। বাট সাইফের কাছ থেকে এটা একটু হতাশাজনক, কারণ তাকে আসলে আমরা খুব মনে করা যায় সাইফ 2.0, তার দ্বিতীয় পুনরুত্থান আমরা দেখলাম, কিন্তু সেটা এখন পর্যন্ত শুধুমাত্র T20-তে, সেটাও সাম্প্রতিক সময় একটু ডিসকন্টিনিউ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ওয়ান ডেতে যদি এই সাইফকে আমরা পেতে চাই, তাহলে তার জন্য আসলে আমার মনে হয় টিম ম্যানেজমেন্টকে আরেকটু সময় এবং তাকেও আরেকটু প্রপার প্ল্যাটফর্ম দিতে হবে পারফর্ম করার। লাস্ট ম্যাচে মনে করা হয়েছিল বা অনেকে ভাবছিল সাইফকে হয়তো অফ করে সৌম্যকে দেখা যেতে পারে, দ্যাট ওয়াজ অবভিয়াস। এবং সৌম্য না থাকাটা মানে টিম লিস্টটা হাতে পাওয়ার পর বেশ খটকা লেগেছে, খারাপ লেগেছে সৌম্যর জন্য। কারণ আপনি হতে পারে এই সিরিজ ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ছিল সিরিজ জয়ের জন্য, আপনি কম্বিনেশন ভাঙছেন না, বাট স্টিল আপনার দলে যখন ধরুন আপনি একজন ক্রিকেটারকে রেখেছেন এবং আরেকজন পারফর্ম করছেন একই জায়গায়, তখন সে তো একটা ডিজার্ভিং চান্স আসলে তার ওখানে পাওয়া উচিত। সেটা না পাওয়াটা খানিকটা হতাশার, বাট একই সাথে আমার মনে হয় যে দিন শেষে বাংলাদেশ ম্যাচ জিতেছে এবং সাইফের কন্ট্রিবিউশন যেটাই হোক, স্কোর কার্ড দেখে হয়তো মনে হবে আচ্ছা তিনি একটা মোটামুটি কন্ট্রিবিউশন করেছেন, কিন্তু তার ব্যাটিং দেখলে বোঝা যায় তিনি স্ট্রাগল করছিলেন, স্ট্রাইক রোটেটিংয়ে বেশ স্ট্রাগল করছিলেন, এবং সেটাই আসলে প্রবলেম। আপনার অন্য প্রান্তে যখন তানজিদ তামিম এরকম ফ্লোতে আছেন, অন্য প্রান্তে তাকে সেই প্রপেসটা পড়তে দেওয়া খুব দরকার, যেটা সাইফ দিতে খানিকটা ব্যর্থই হয়েছে। সৌম্যর কি শেষ দেখছেন নাকি? কারণ লাস্ট যখন তিনি খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টপ স্কোরার ছিলেন, তারপরে সুযোগ পাচ্ছেন না, বলা হচ্ছে খুব একটা ফর্মে নেই। মিরাজ প্রেস কনফারেন্সে বলছিলেন যে একটু বোধহয় অফ ফর্মে, সেই জন্য আসলে তারা সেই রিস্কটা নিতে চায়নি, যেটা আপনি বললেন যে টিম কম্বিনেশনটাও ভাঙতে চায়নি। তাহলে সুযোগ পাওয়ার সম্ভাবনা দেখছেন সামনে? আমার মনে হয় দেখছি, কারণ এই বাংলাদেশের টপ অর্ডারে যেটা হয়, কেউ একজন সবাই খারাপ করছে, তখন যে একটু বেশি খারাপ করছে তাকে বাদ দিয়ে কে কম খারাপ করছে তাকে নেওয়া হয়। সো সৌম্য সরকার অফ ফর্মের কথা যদি বলেন, আপনি লাস্ট সিরিজের কথা বলেছেন, বাট BCL এর সৌম্য হয়তো প্রপার রানটা তিনি করতে পারেনি, এই সিরিজে দেখেন তিনি হয়তো নেই। আবার নেক্সট সিরিজে সৌম্যকে মানে আপনি এর কোনো কারণ লাগবে না দলে আসলে ঢোকার জন্য। সো সৌম্য সরকার সবসময়ই আছেন একেবারে লাইন আপে, 15 জনের মধ্যে না থাকলেও 16 জনে থাকেন, 17 জনে থাকেন। সো সৌম্য সরকারের এটা আসলে শেষ না, তবে তার পারফর্ম করাটা খুব জরুরি। সৌম্য অনেকদিন হলে পারফর্ম করছেন না ন্যাশনাল টিমে,
একটা বড় ইনিংস খেলা সৌম্যর কাছ থেকে আমাদের পাওনা হয়েছে। এবং সৌম্যর কাছ থেকে আসলে আমরা কি চাই, যে তিনিও তানজিদ তামিম যে কাজটা করেছেন, এই কাজটা একসময় সৌম্য দিনের পর দিন করেছেন, সেই সৌম্যকে আসলে আমরা চাই অবভিয়াসলি। এখন সেই সৌম্যর জন্য আসলে একটু বললাম এই সিরিজে হলো না, বাট নেক্সট সিরিজে অবভিয়াসলি সামনে অনেকগুলো সিরিজ আছে, নিউজিল্যান্ডের সঙ্গে আছে, আবার পাকিস্তান আসবে, অস্ট্রেলিয়া আসবে। সো অবশ্যই সৌম্যকে, কারণ এই জায়গাটা আপনি দেখেন ওপেনিংয়ে কিন্তু আমাদের আর কেউ নেই। নাইমকে মাঝখানে চেষ্টা করা হয়েছে, তিনি এখন নাই। সাইফ, সৌম্য এবং তানজিদ, এই তিনজনের বাইরে আসলে আমাদের খুব বেশি টপ অর্ডার নেই, কারণ বাকিদের ব্যাটিং অর্ডার কিন্তু ঠিক হয়ে গেছে, শান্ত, লিটন। ফলে এই জায়গাটা আমার মনে হয় সৌম্যর অবশ্যই অপরচুনিটি আসবে সামনে। নিশ্চয়ই। আমরা যদি একটু মিরাজকে নিয়ে কথা বলতে চাই, তার ক্যাপ্টেন্সি কেমন দেখছেন, তার ব্যাটিং বোলিং ওভারঅল? তার বোলিং নিয়ে প্রথম ম্যাচে বেশ কথা হয়েছিল যে তিনি নিজে সব 10 ওভার করে ফেলেছেন। গত ম্যাচে মানে সবকিছু মিলিয়ে আপনার কাছে ওভারঅল কি মনে হয় যে তার পারফরমেন্স কেমন দেখেছেন? মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে অনেকগুলো সমালোচনার একটা হচ্ছে যে তিনি আসলে ব্যক্তিগত সাফল্যের জন্য অনেক সময় দলের চেয়ে বোধহয় নিজের ব্যাপারটাকে প্রাধান্য দিয়ে থাকেন কিনা, সেই প্রশ্নটা এই সিরিজ জুড়েও ছিল ঘুরে ফিরে। বাট ওভারঅল তার বোলিংটা স্যাটিসফাইং ছিল। এবং একটু যদি আমরা প্রপারলি চিন্তা করে, তিনি রাইট হ্যান্ডেড বোলার, অবভিয়াসলি তিনি পাকিস্তানে যেহেতু খুবই লেফট হ্যান্ডেড আধিক্য, ফলে তিনি একটু নিজেকে বেশি এনেছেন। এবং প্রবাবলি দলের সিচুয়েশন এরকম ছিল যে সেই জায়গাটা হয়তো তিনি জানেন যে এই জায়গাটায় আসলে তার বোলিং একটা ভালো ফিগার নিয়ে তিনি বের হতে পারবেন, সেটা হয়তো তার ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করেছে। এবং সে কারণেই যারা ভালো উইকেট পাচ্ছিলেন, নাহিদ রানাকে তিনি সেই দিন কেন ফুল স্পেল বল করাননি, এটা নিয়ে কথা হয়েছে। কিন্তু আপনি যখন দিন শেষে, আমার সেই দিনও মনে হয়েছিল তিনি আসলে নিজেকে প্রিপেয়ার করছেন ফর দ্য বিগার পিকচার, এবং যখন এরকম ক্রুশাল ম্যাচে তার 10টা ওভার কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে, একেবারেই পাকিস্তানি ব্যাটাররা সুবিধা করতে পারেননি। মিরাজের আরেকটা যে ব্যাপার, টিমের লিডারশিপ, সেইটাতে এখনো তিনি খানিকটা বোধহয় পিছিয়ে আছেন। মাঠে আমরা দেখেছি শান্ত এবং লিটনকে অনেক বেশি অ্যাক্টিভ হতে, রোল প্লে করতে। বাট একটা জিনিস মেনশন করতে ভুলে গেছি, এই ম্যাচে বাংলাদেশ যেভাবে খেলেছে তানজিদ তামিম, আমার মনে হয় ইট ওয়াজ আ প্রপার গেম প্ল্যান। গেম প্ল্যানটা কেমন, আপনি যদি আগের ম্যাচে দেখেন, ওয়েদার যেরকম ছিল, পাকিস্তানের সঙ্গে কিন্তু বাংলাদেশের পরে ডিএলএস একটা বড় ফ্যাক্টর গড়ে দিয়েছে, এবং সেটার রিজন ছিল পাকিস্তান প্রথমে যেভাবে ফ্লাইং স্টার্ট করেছিল। বাংলাদেশ, আমার মনে হয় ওইটা ব্যাক অফ দ্য মাইন্ডে ছিল যে যদি ওয়েদার খারাপ হয়, ডিএলএস যদি প্লে করে, সেই জায়গাটা তাদের আসলে চেয়েছে শুরু থেকে একটা হেলদি রান রেট নিয়ে খেলতে, এবং এটা আমার মনে হয় পুরো গেম প্ল্যানের অংশ। সেখানে যদি মিরাজেরও কোনো কন্ট্রিবিউশন থাকে, আমার কাছে মনে হয় সেটা খুবই খুবই স্মার্ট। টসে হেল্প করেছে নিশ্চয়ই, কারণ টস তো তারা হেরেছে সেখান থেকে। সেটা অবভিয়াসলি। তবে একই সাথে মিরাজের ক্যাপ্টেন্সি আরও তো আসলে বিশেষ করে বোলিং, আপনি দেখেন 3টা ম্যাচে তাকে লাস্টে একটা ওভার মেলাতে কিন্তু স্ট্রাগল করতে হয়েছে। এই ম্যাচে রিশাদকে এনেছেন তিনি, আগের ম্যাচে এরকম একটা ইকুয়েশন ছিল। সো এই জিনিসটা বোধহয় মিরাজকে আরেকটু টাইম লাগবে, এবং একই সাথে তার ব্যাটিং আসলে তিনি নিজেকে কোথায় কিভাবে খেলাতে চান সেইটাও একটু ফিক্স হওয়াটা দরকার। দলে তার ওই কন্ট্রিবিউশনটা যেন ঠিকঠাক থাকে, যেন তিনি ব্যাটিংয়ে নিজেকে আড়াল করার সুযোগ না পান, অন্যরা যেন বলতে না পারে এই যে বোলিংয়ে তিনি আসলে নতুন ব্যাটসম্যান আসলে বল করতে আসেন, ব্যাটিংও এই ব্যাপারগুলো থেকে আসলে তাকে আলটিমেটলি উতরে যেতে হবে, যেহেতু তিনি দলের ক্যাপ্টেন। ছোট করে একটু নাহিদ রানাকে নিয়ে জানবো। নাহিদ রানা প্রথম ম্যাচে যেভাবে বল করেছে, আমরা কিন্তু পরের 2টা ম্যাচে সেভাবে তাকে পাইনি, এক্সপেন্সিভ পেয়েছে, যদিও তিনি গুরুত্বপূর্ণ উইকেট তুলেছেন। আফ্রিদি বলেছেন, শাহিন শাহ আফ্রিদি নিজেই বলেছেন যে তাকে আসলে দেখে শুনে ব্যবহার করতে হবে, সব জায়গায় নাহিদ রানাকে ব্যবহার করা যাবে না। কিন্তু আমরা দেখি যে যখন ভালো করে তাকে সব জায়গায় আসলে ব্যবহার করা হয়। সো নাহিদ রানার ব্যাপারটা হচ্ছে যে তাকে আমরা 3টা ফরম্যাটেই তাকে আমরা দেখে ফেলেছি, কিন্তু তাকে যদি আমরা 2027 ওয়ানডে বিশ্বকাপের জন্য চিন্তা করি, এবং আমাদের নেক্সট পেস অ্যাটাকের নেতৃত্ব দিবেন তিনি, কারণ মুস্তাফিজ তাসকিনের পরবর্তী ব্যাচটাই হচ্ছে এখন নাহিদ রানা। ফলে তাকে তো আমাদের একটু ইউটিলাইজটা প্রপারলি করতে হবে, দেখে শুনে বুঝে সাবধানে। এই সিরিজে নাহিদ রানার যেটা অবভিয়াসলি তার গতির সঙ্গে সঙ্গে তার কন্ট্রোলটা খুবই চোখে পড়েছে। বোলিং ফিগার হয়তো বলবে তিনি খরচ হয়েছে, কিন্তু ওই সময়টা ম্যাচ সিচুয়েশন যদি আপনি দেখেন, পাকিস্তান সেদিন যেভাবে খেলছিল সবাইকেই মারছিল, এবং সবারই খুব বেশি ইকোনমি রেট ছিল, নাহিদ রানাও ব্যতিক্রম না। কিন্তু ওভারঅল নাহিদ রানার কাছ থেকে যে জিনিসটা চাওয়া ছিল, যে লেন্থে তিনি বল করবেন, ব্যাটসম্যানদের বিট করবেন, ট্রাবল দেবেন, সেইটা তিনি করতে পেরেছেন। এই উইকেট থেকে তিনি এই সাপোর্টটা পেয়েছেন, তার কনফিডেন্স বুস্ট আপ হয়েছে, 8 উইকেট নিয়েছেন তিনি। অবভিয়াসলি তিনি যখন এরপরে দেশের বাইরে খেলতে যাবেন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার কন্ডিশনে, সাউথ আফ্রিকান কন্ডিশনে, সেখানে তিনি আরো বেশি কনফিডেন্স নিয়ে মাঠে নামতে পারবেন, খুব আরো বেশি এনজয়ও করবেন সেই ধরনের উইকেটে, গ্রিন টপ উইকেটে নিশ্চয়ই। এবং যে পারফরমেন্সটা দেখলাম, সেটা যেন আসলে ফ্লুক না হয়ে যায়, বাংলাদেশ যেন এটা আসলে কন্টিনিউ করতে পারে, সেটাই আসলে আমরা প্রত্যাশা করি। কারণ এটা তো একটা প্রত্যাবর্তন হয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে, সেটার ধারাবাহিকতাটা যেন থাকে, সেটাই আমাদের প্রত্যেকের আশা। তিতুমির, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।